অভ্যুত্থান এবং বিপ্লব আলাদা আছে। আমরা কি আসলে নতুন বাংলাদেশ পেলাম? এটা কি বাংলাদেশে আবার জন্ম হলো কিনা? সরকারের ভিতরে সরকার ছিল। দেশে 52 সাল থেকে প্রত্যেক আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। এবারেও ছাত্ররাই অগ্রভাগে ছিল, কিন্তু কোনো ছাত্র কিন্তু সরকারের অংশ নেয় নাই, এত বিতর্কিত হয় নাই। হ্যাঁ, কারণ সরকারের ভিতরেও ছিল, বাইরেও ছিল। তারপরেও আমি বলবো যে ধরেন শেষ পর্যায়ে তারা যদি একটা ব্র্যান্ড ভ্যালু তো আছে, তারা বিপ্লবের শক্তি, তারা যদি আলাদাভাবে দাঁড়ায় থাকতো প্রেশার গ্রুপ হিসেবে, এখনই ক্ষমতায় যেতে হবে, এমপি হতে হবে, এটা যদি পরিহার করে, এই আকাঙ্ক্ষা যদি পরিহার করে সমাজে প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, অবশ্যই তার পক্ষে সমর্থন থাকতো। এখন এমপি হলে সমস্যা কি? একবার তো এমপি হয়েছে, তো এমপি হয়েছে, 6 জন হয়েছে। এখন এই বয়সে তো ধরেন 71-এর পর তো এই বয়সেই অনেকে এমপি হয়েছে ওই সময়, তাহলে সমস্যা এই উদাহরণ তো সমস্যা একটাই, সমস্যা হচ্ছে এখন আর এই ছাত্ররা কেউ পড়াশোনামুখী না, তারা সব একবারে এমপি হতে চায়, একবারে এরা তো ছাত্র তো শেষ করেছে। না, ছাত্র সবাই শেষ করে নাই। আন্দোলনে ছিল ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, এবং যারা মন্ত্রী হয়েছিল ফেরত যায়নি না, উপদেষ্টা হয়েছে, তাদের ভিতরেও শিক্ষা শেষ করে নাই। এদের কেউ বিসিএস দেয় নাই। তারা আন্দোলনটা শুরু করছিল বৈষম্য বিরোধী, কোঠা বিরোধী, একটাও বিসিএস দিছে? একটাও বিসিএস দেয় নাই। সবাই রাজনীতি করতে চায়। তারা তো বলছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। হ্যাঁ, হয়ে গেলাম সরকার। এখন সরকার হয়ে আমার বক্তব্য হচ্ছে তাদেরও দোষ নাই। আমি এখনো বলবো যে এখন যদি তারা বিসিএস দিত, সেটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতো না? তারা সরকারে আছে, আবার যে বিসিএস কেন দিবে? না, পড়াশোনা তো বুড়া বয়স, তরুণ, সরকারি বিসিএস তো দিতে পারে না। আপনি একজন উপদেষ্টা যে আবার বিসিএস কেন দিবেন? উপদেষ্টা ছেড়ে দিবে প্রয়োজনে। অর্থাৎ আমি কোথায় চাই, উপদেষ্টা তো 3 জন ছিল, তার বাইরে ছিল না। তারা রাজনৈতিক দল করেছে, একটা রাজনৈতিক দল করেছে বলেই এত বিতর্কিত হয়েছে, এই জেনারেশন গ্যাপ হয়ে গেছে। বিজ্ঞানের যুগে, যেখানে আমি বারবার বলি, যেখানে উচ্চমানের বিজ্ঞান সারা পৃথিবীকে রুল করছে, হ্যাঁ, এখানে আমাদের প্রায় 6টা জেনারেশন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করে নষ্ট করে দিছে। এখন আমরা দেখবেন আগামী, আমি লিখছি সমকালে বিশাল করে আমার ছবি সভায়, আপনার দেখেন 8 থেকে 10 বছর পরে আমাদের প্রবাসে 1.5 কোটি লোক, 2 কোটি লোক থাকে না, নিবে না কেউ। আমাদের দেশে 2টা গার্মেন্টসে রোবট চালায়, ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে। এখন প্রযুক্তি রোবট অপারেশন করে, এই প্রযুক্তির পিছনের লোক দরকার। এখন আমি দেখতেছি এই সরকার এসে, আমি দেখলাম তাদের আইটি একজন আছে এক্সপার্ট, জাহাঙ্গীরনগরেরই, আমেরিকায় থাকে। সে বলল যে এরকম টেকনিক্যাল এডুকেশন দিয়ে কী করবেন, যেখানে উচ্চমানের প্রযুক্তি পৃথিবীতে রোল করছে, রোবট, আইটি, ডাটা সায়েন্স, তার পিছনের লোকটা ধরবে। এটা তো বুয়েট সহ আমাদের দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই উপযোগী না। আপনার শিক্ষা সংস্কার কমিশন নাই, শিক্ষা তৈরি করা হচ্ছে না। এখন যে জায়গায় আপনি যেটা বলছিলেন যে ধরেন এই যে অভ্যুত্থান এবং বিপ্লব আলাদা আছে। মঞ্জু ভাইরাও আর্মি চিফ ডেকে নিছে, ভ্যান ভরে লয়ে গেছে, বঙ্গভবনে গেছে, ডাকছে, চলে গেছে। ওনারা নিজেরা সিদ্ধান্ত নেয় নাই তো। তখন যদি বিপ্লব ঘোষণা করতো, ওতটা বঙ্গভবনে গিয়ে এই সংবিধানের আলোকে ওতটা না নিয়ে শহীদ মিনারে যদি একটা ওই ছাত্রদের একজন গার্জেন দিয়ে ওত নিত, তাহলে তো সরকারের, রাষ্ট্রের কাঠামো চেঞ্জ হয়ে যেত। তখন নতুন বাংলাদেশ বলতে পারতেন, নতুন সংবিধান। যেহেতু সংবিধানের ভিতরে ঢুকেছেন, এখন সংবিধানের ব্যবস্থাপনা ঠিক রেখে আপনাকে করতে হবে। এখন গণভোটটা সংবিধানের বাইরে চলে গেছে, এখনো সময় আছে। অভ্যুত্থানের শক্তি ছিল, হ্যাঁ, একসাথে আন্দোলন করছে, অভ্যুত্থান ঘটিয়েছে, হ্যাঁ, তারা এখনো একমত হতে পারে না কেন? সংসদে যাক। আপনি যেটা বললেন যে বিএনপি আপনার সনদ অ্যাকসেপ্ট করে না, তারা বলেছে, সালাউদ্দিন আহমেদ বলেছে, আমরা যেটা জুলাই সনদে যেটাতে স্বাক্ষর করেছি, হ্যাঁ, সেটার অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব। এই সনদ, এটাতে স্বাক্ষর করছে। এখানে নোট অফ ডিসেন্ট আছে, এখানে নোট অফ ডিসেন্ট থাকলে তার কি করা হবে সব এখানে আছে, আলী রিয়াজ সাহেবরা লিখে গেছে। তো এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে গেলে তার 31 দফার ভিতরে চলে গেল, হ্যাঁ, তাই না? বাকিগুলো তো নোট অফ ডিসেন্ট আউট হয়ে যাবে। এখন কথা হলো
যে বিএনপি অভ্যুত্থানের শক্তি, এবি পার্টিও, জামাতও সবই তো অভ্যুত্থানের শক্তি। এখন তারা সংসদ এখন আসছে, ইলেকশন হয়েছে, সংসদ হয়েছে, এখন সংসদে বসে সবাই একমত হয়ে আলোচনা করুক, লজিক্যালি একমত, আন্দোলনে একমত হতে পারলে, জীবন দিতে পারলে, এই যে সব জায়গায় সংস্কার দরকার, সংস্কার তো দরকার। আমরা কি আসলে নতুন বাংলাদেশ পেলাম? এটা কি বাংলাদেশ আবার জন্ম হলো কিনা? বিপ্লব হয় কি একটা সরকারের কাঠামো বদলায় ফেলে। ধরেন বিপ্লবীরা, বামপন্থীরা বিপ্লব যখন করবে, সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। কিন্তু এবারের অভ্যুত্থানে কোনো সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়নি। এবারে অভ্যুত্থানে সরকার একটা পালিয়ে গেছে। তার মানে আপনি কি মনে করেন না? আমি মনে করি ৭১-এ এই দেশ সৃষ্টি হয়েছে, ৭১-এর সংবিধান তৈরি হয়েছে। আপনি যদি বিপ্লব এটা করে এটা যে পরিস্থিতি হয়েছিল, আপনারা বিপ্লব মঞ্জু বাইরে করলেই বিপ্লব হইতো, কিন্তু তখন কিন্তু অন্য ফরম্যাটে সরকার গঠন করতে হতো। আপনার সংবিধান অনুযায়ী করে এখন সাংবিধানিক সরকার হয়েছেন, এখন সংবিধানের তো ভ্যাকুয়াম আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য আমি বলছি যে দেশের নূতন সংবিধান পেয়েছি, নূতন ভূখণ্ড পেয়েছি, নূতন বাংলাদেশ পেয়েছি। এখন একটা অভ্যুত্থান, সরকার স্বৈরাচার ফেসিবাদ হয়েছিল, সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করে দিছি। হ্যাঁ, এতে কিন্তু সোশ্যাল স্ট্রাকচারের কোনো চেঞ্জ নেই, দেশই আছে। হয়তো আরও অভ্যুত্থান হতে পারে, বিপ্লব হলে কিন্তু সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, সেটা তো হয় নাই। তো বিপ্লব তো হয় নাই। ডিপ স্টেটের তো যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি তো এখন ঘুরে বেড়াচ্ছেন, একমাত্র উপদেষ্টা, ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তিনি কিন্তু বলছেন যে পুলিশের হাতে স্নাইপার ছিল, কে দিল এটা, মারণাস্ত্র, এটা আসলো কোত্থেকে। উনি বলতে চায় ওইটা বলার পরে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাই দিছে, এটা বললো। এবং তিনি বলেছেন গুলশানে কত নম্বর রোডে, আমার নাম ভুলে গেছি, অত নম্বর রোডে একটা আলাদা কয়েকজন উপদেষ্টা বসতো, আর উপদেষ্টা পরিষদের মিটিংয়ে শুধু সিদ্ধান্তটা জানায় দেওয়া হতো, উনিও, ওনার কিছু বলার ছিল না। আমরা বলতেছি সরকারের ভিতরে সরকার ছিল।